আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাইতেছে না। না স্যার, স্ক্রিন দেখা মানে আপনাকে দেখতেছি আর কি। জি জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের ডাটাবেজ, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি এই সাবজেক্টের মূলত হচ্ছে গিয়ে আহ, প্রথম দিকে আমরা মূলত জেনে আসছি আপনাদের ডাটা কমিউনিকেশনস, কমিউনিকেশনস, ডাটা কমিউনিকেশনস, এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার করেছি আমরা আসলে। এরপর হচ্ছে গিয়ে এই যে ডাটা কমিউনিকেশন সিস্টেম এবং এগুলোর উপাদান, ডাটা কমিউনিকেশন সিস্টেমের যে প্রসেস, প্রক্রিয়া, উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক, গ্রাহক, প্রাপক, গন্তব্য কি আসলে, এবং ডাটা কমিউনিকেশন সিস্টেমের যে তিনটা মৌলিক উপাদান, ট্রান্সমিটার, ট্রান্সমিশন মিডিয়াম আর রিসিভার, এই তিনটার বিষয় জেনেছি। আর কিছু কমন টার্মিনোলজিস আছে এই রিলেটেড, মূলত ডাটা কমিউনিকেশন এর মধ্যে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ, ঠিক আছে, এরপরে স্পেকট্রাম, ব্যান্ডউইথ, ঠিক আছে, থ্রুপুট, প্রোপাগেশন স্পিড, থ্রুপুট, প্রোপাগেশন স্পিড, তারপর হচ্ছে গিয়ে প্রোপাগেশন টাইম, নয়েজ, থার্মাল নয়েজ, ইনডিউস নয়েজ, ক্রস টক, ইম্পালস নয়েজ, নয়েজ ফিগার, এজএনআর, ডেটা ট্রান্সমিশন মোড, সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এবার সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলোর মধ্যে তুলনা, ডেটা ট্রান্সমিশনের যে দুইটা মেথড, প্যারালাল আর হচ্ছে সিরিয়াল, এগুলো জানছি। সিরিয়ালের মধ্যে আবার তিন ধরনের আছে, যে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, এই তিনটা। প্যারালাল ডেটা ট্রান্সমিশনটাকে ব্রিফ করে জানছি, সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটা ব্রিফলি এবং উদাহরণ সহ জানার চেষ্টা করছি, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটাও এবং এর ব্যবহারটাও জানার চেষ্টা করছি। সিনক্রোনাস এদের ব্যবহার আছে, আইসোক্রোনাস এদের ব্যবহার কোথায় কোথায়, এটাও জানার চেষ্টা করছি মূলত। এরপর অ্যাসিনক্রোনাস আর ভার্সেস সিনক্রোনাস, এই দুইটার মধ্যে পার্থক্য। এরপর ট্রান্সমিশন মিডিয়ামের যে চ্যাপ্টারটা আছে, ওইখানে মিডিয়া গুলো কি কি, এর মধ্যে গাইডেড আনগাইডেড যেগুলো আছে, ঠিক আছে, এর মধ্যে বিভিন্ন ধরনের কেবল, টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল, অপটিক্যাল, স্ট্রিপ লাইন, মাইক্রো স্ট্রিপ, রেডিও অপস, মাইক্রো অপস, ইনফ্রারেড, এগুলো, ঠিক আছে, এবং কেবল ট্রান্সমিশন আরো যে যেটা প্রকারভেদ আছে সবগুলোর মাধ্যমে মধ্যে টুইস্টেড পেয়ার কেবল এসটিপি আছে, ইউটিপি আছে, এগুলো কোএক্সিয়ালের থিন নেট, থিক নেট আছে, এদের বৈশিষ্ট্য, সিঙ্গেল মোড, ফাইবার অপটিকের সিঙ্গেল, মাল্টি মোড, এগুলা। আর টুইস্টেড পেয়ার কেবল কি আসলে, এবং এদের অনেক ধরনের টুইস্টেড পেয়ার কেবলের যে সচিত্র, এই বিবরণগুলো, কোএক্সিয়াল কেবল, ঠিক আছে, এরপর ফাইবার অপটিক কেবল, ওপেন হয় আর কি, ও সবগুলো কেবলের সুবিধা অসুবিধা বিষয়গুলো, ঠিক আছে, এগুলো জানার চেষ্টা করছি। রেডিও কমিউনিকেশন হয় যে তার ওয়ার্কিং প্রিন্সিপালটাও বোঝার চেষ্টা করছি। আর কম্পিউটার সিস্টেম মাল্টিপ্লেক্সিং ও ডিমাল্টিপ্লেক্সিং এর যে একটা প্রক্রিয়া, সেটা বোঝার চেষ্টা করছি। এর ভিতরে হচ্ছে গিয়ে ওই ওয়্যারলেস যে সিস্টেম তিনটা, ব্লুটুথ, ওয়াইফাই, এরপর ওয়াইম্যাক্স, এই সিস্টেমগুলোর বৈশিষ্ট্য জানার চেষ্টা করছি, কি আসলে এবং বৈশিষ্ট্য জানা এবং এদের সম্পর্কে মৌলিক কিছু তথ্য। এরপর হচ্ছে গিয়ে গতকালকের ক্লাসে আমরা কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং এর মৌলিক ধারণা নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্কিং এর স্লাইড গুলো দিচ্ছি না, স্লাইড গুলিতে কিছু ভাষা মাছ এবং ইমেজ ইনসার্টেশনের ব্যাপার আছে, যার জন্য আমি আসলে স্লাইড গুলো দিতেছি না, অতি দ্রুত শেয়ার করব। কম্পিউটার নেটওয়ার্কের মৌলিক ধারণা, যেমন আজকে, এরপরে আর দুইটা ক্লাস এইটা নিয়ে, কম্পিউটার নেটওয়ার্কিং এর, ঠিক আছে, আর দুইটা ক্লাস নেওয়ার পরে মূলত আমি এটার গুছাই স্লাইড গুলো শেয়ার করবো আর বাড়ির কাজগুলো। তো মৌলিক ধারণা জানার চেষ্টা করছি কম্পিউটার নেটওয়ার্কিং এর, আসলে নেটওয়ার্কিংটা কি, নেটওয়ার্কিংটা কি, এবং বিভিন্ন যে টাইপস আছে নেটওয়ার্কের, ঠিক আছে, উদ্দেশ্য, এরপরে সুবিধা, তারবিহীন নেটওয়ার্ক গুলোর সুবিধা, কম্পিউটার নেটওয়ার্কিং এর যে ব্যবহারের ক্ষেত্র এবং ভৌগোলিক দূরত্ব বিবেচনায় যে যে টাইপ গুলো আছে নেটওয়ার্কিং এর, লোকাল এরিয়া, ল্যান, ম্যান, অন, প্যান, ক্যান, এই জিনিসগুলো জানার চেষ্টা করছি। হ্যাঁ, এরপরে ক্লায়েন্ট এবং সার্ভার, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এইগুলো জানার চেষ্টা করছি। হ্যাঁ, গতকালকে তো এগুলো বললাম, এবং এরপরে নেটওয়ার্কিং এর জন্য যে ডিভাইস গুলো আছে, ব্যবহার হয়, নিক, মডেম, রাউটার, গেটওয়ে, হাব, সুইচ, এগুলো জানার চেষ্টা করছি। আর আজকে আমরা জানার চেষ্টা করব গিয়ে নেটওয়ার্ক টপোলজি এবং প্রোটোকল, এই যে এই বিষয়ে, ঠিক আছে। এখন নেটওয়ার্ক টপোলজি কি, এবং হচ্ছে গিয়ে আসলে কি মূলত বিষয়টা, টপোলজিটা হচ্ছে গিয়ে মানে বিন্যাস, একটা হচ্ছে গিয়ে লেআউট বা কাঠামো, ঠিক আছে, নেটওয়ার্কিং এর।
অর্থাৎ নেটওয়ার্কিং আমরা গড়ে তুললাম এক বা একাধিক কম্পিউটারের মধ্যে পারস্পরিক ডাটা কমিউনিকেশনের জন্য, আদান প্রদানের জন্য আমরা নেটওয়ার্কিংটা গড়ে তুললাম। এখন গড়ে তুলতে গিয়ে এদের মধ্যে যে ক্লায়েন্ট আছে, সার্ভার আছে, এই ক্লায়েন্ট এবং সার্ভারের অবস্থানটা এবং ডিজাইনটা, প্যাটার্নটা কিরকম হবে, এটা হচ্ছে নেটওয়ার্কিং টপোলজি, অর্থাৎ বিন্যাস ব্যবস্থাটা। ঠিক আছে, আমরা যদি ডেফিনেশনের দিকে তাকাই দেখি, তাহলে যে পদ্ধতিতে এবং যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে প্রতিটি কম্পিউটার পরস্পর যুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে, আলাদা আলাদা প্রক্রিয়া বা পদ্ধতি আছে। শুধু নেটওয়ার্কে মূলত কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে দিলে হয় না। ঠিক আছে, কানেকশন করারও একটা সুনির্দিষ্ট মেথড বা পদ্ধতি বা ঠিক আছে বিন্যাস ব্যবস্থা মেনে চলা হয়। রাজু স্যার আসছে, আব্দুল্লাহ স্যার। ঠিক আছে, আহ, সেই আমি অটো করে দিয়ে আসি এটা। ঠিক আছে, এটা অটো করে দিয়ে আসি। আব্দুল্লাহ স্যার কেমন আছেন স্যার? অবস্থা স্যার? জি স্যার, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার, আছি ভালো। আমি আপনার ভুলে গেছিলাম, হঠাৎ করে মেসেজ দেখছি যে আপনার মেসেজ দিয়ে তাড়াতাড়ি ঢুকলাম। পড়াশোনার কি অবস্থা এবং কি সিরিয়াস হইতেছেন কিনা সেকেন্ড ইয়ারের জন্য? সিরিয়াস স্যার এখনো ওরকম হয়ে উঠতে পারি নাই। এখন ব্যবহারিক। বছরের শেষের দিকে তো ওই যে স্কুলের বা ইয়ার কাজটা একটু চাপের উপরে আছে সব মিলিয়ে। তো দেখি রেজাল্ট প্রসেসিং। স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটাই, আরো কিছু কাজ হ্যাঁ, হ্যাঁ। সব মিলবো। তবে স্যার হবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা আচ্ছা, আপনাদের ওইখানে কি মানে রেজাল্টটা প্রসেস কি সফটওয়্যারের মাধ্যমে করেন নাকি ম্যানুয়াল নিজেরা? স্যার এটা আমি করি মূলত, কাজটা নিয়েছি তো আমি সফটওয়্যার নিজে বানাচ্ছি, মানে আপনার ওই অ্যাক্সেস এর কাজটা করতেছি, অ্যাক্সেস এক্সেল এগুলোতে করে হুম। আমি আমি করি। তো আপনার স্যারের কাছ থেকে বলে দায়িত্বটা নিয়েছি। তবে আরো আপনার ওই যে আপনার ওই ছাত্রদের আইডি কার্ড, তারপরে ডায়েরি, এই ধরনের কাজগুলো নিয়েছি স্যারের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ওগুলোতে তো আপনার সমানই থাকে আলাদা হবে, তাই না? হ্যাঁ স্যার, হালকা পাতলা দেয়, স্কুল সামর্থ্য অনুযায়ী মানে বিভিন্ন। কিছুদিন আগে ওই যে আপনার ওই হ্যান্ড বিল বানাইলাম স্কুলের, হ্যাঁ হ্যাঁ, এই আর কি। এটাই। ঠিক আছে, যা হোক খোঁজ খবর নেওয়া, এই তো দেখি আমরা আসলে যুক্ত থাকেন। তো যে পদ্ধতিতে মূলত কম্পিউটার গুলো পরস্পরের সাথে যুক্ত থাকে নেটওয়ার্কটা গঠন করবে, সেইটাই হচ্ছে ওই নেটওয়ার্ক টপোলজি বা নেটওয়ার্কিং এর লেআউট বা বিন্যাস ব্যবস্থা। তো তথ্য উপাত্ত আদান প্রদানের মাধ্যমে সঠিক নকশা এবং ব্যবস্থাপনাই হচ্ছে গিয়ে নেটওয়ার্ক টপোলজি। ঠিক আছে, আর এই নেটওয়ার্ক টপোলজিটাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি, দুইটা টাইপস, টু টাইপস অফ নেটওয়ার্কিং টপোলজি। একটা হচ্ছে লজিক্যাল টপোলজি আর একটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল টপোলজি। লজিক্যাল টপোলজি, ফিজিক্যাল টপোলজি। লজিক্যাল টপোলজি, ফিজিক্যাল টপোলজি। ঠিক আছে, এরপর লজিক্যাল টপোলজি কি, ফিজিক্যাল টপোলজিটা কি আসলে। এখন লজিক্যাল টপোলজি, নেটওয়ার্ক ব্যবস্থায় ডাটা স্থানান্তরের জন্য যে যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা বা ধারণা, সেটা হবে গিয়ে লজিক্যাল টপোলজি। অর্থাৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলছি এবং স্থানান্তর হইতেছে, কিন্তু তাদের লজিক নির্ভর কিছু কিছু লজিক বেসড কিছু পাথ ওয়ে আছে, পাথ। হ্যাঁ, সেটাই হবে গিয়ে মূলত লজিক্যাল টপোলজি। আর নেটওয়ার্ক ব্যবস্থা প্রাথমিক যে নকশা করা হয় সেইটা হয় যুক্তি নির্ভর, সেইটা হয় গিয়ে লজিক্যাল। প্রাথমিক যে নকশাটা করা হয়, প্রাথমিক যে নকশা করা হয় সেটা হয় গিয়ে যুক্তি নির্ভর এবং সঠিক ভৌত রূপ যাকে দেয়া যাবে পরবর্তীতে লজিক্যালের উপরে ডিপেন্ড করে, সেটা হবে গিয়ে লজিক্যাল টপোলজি। ঠিক আছে, তাহলে আমরা যখন ফিজিক্যাল টপোলজিতে কনভার্ট করব তার আগে লজিক্যালি আমাদের মূলত একটা অবকাঠামো বা একটা স্ট্রাকচার, একটা ডায়াগ্রাম বা একটা হচ্ছে কি বিন্যাস ব্যবস্থা মূলত কল্পিত হয়, কল্পনা করা হয়, ধারণা করা হয় এবং নকশায়ন করা হয়। সেই নকশায়নটাই হচ্ছে কি লজিক্যাল টপোলজি। আশা করি বুঝতে পারছেন। সো লজিক্যাল টপোলজি, ঠিক আছে, এটাই আর কি। আর এরপরে হচ্ছে কি ফিজিক্যাল টপোলজি। দেখেন, নেটওয়ার্ক ব্যবস্থা ডাটা স্থানান্তর করার জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা, ঠিক আছে, এবং এবং দৃশ্যমান যে অবকাঠামোটা, এই দুইয়ের সমন্বিত ভৌত অবস্থাটা, ভৌত মানে কি দৃশ্যমান যে অবস্থাটা, সেটা নেটওয়ার্কের ফিজিক্যাল টপোলজি হবে। নেটওয়ার্ক ব্যবস্থা ডাটা স্থানান্তরে বিভিন্ন রিসোর্স ব্যবহারের জন্য যে গ্রহণযোগ্য যোগাযোগ ব্যবস্থা হয়ে থাকে, এই নেটওয়ার্কে ফিজিক্যাল টপোলজির আয়তাভুক্ত সেগুলা। ঠিক আছে, আর ফিজিক্যাল টপোলজির মধ্যে অনেকগুলো টাইপস আছে, ভাগ আছে।
ঠিক আছে, এর মধ্যে হচ্ছে গিয়ে বাস টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, রিং টপোলজি, হাইব্রিড টপোলজি, ট্রি টপোলজি। ঠিক আছে, প্রত্যেকটা নামের সাথে আবার তাদের টপোলজির কার্যবিধি বা টপোলজির বিন্যাস ব্যবস্থার কিন্তু কিছুটা মিল আছে। ঠিক আছে, সো এটাই। এর মধ্যে দেখি এখন আমরা একটু পার্থক্য যদি বুঝতে চেষ্টা করি দুইটার, যে ফিজিক্যাল এবং লজিক্যাল টপোলজির পার্থক্য কি। এটা চিন্তা করতে গেলে বলতে গেলে বলতে হয় যে আসলে নেটওয়ার্কিং এর ফিজিক্যাল টপোলজি হচ্ছে নেটওয়ার্কিং মিডিয়া, বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস এর সাথে কেবল যুক্ত থাকে, সেই লেআউটটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি, অর্থাৎ কেবলিং থাকবে। আর আরেকটা হচ্ছে এই নেটওয়ার্কে এক কম্পিউটার অন্য কম্পিউটার কিভাবে ডাটা আদান প্রদান হবে তা, ঠিক আছে, তা মূলত জাস্ট মূলত ধারণায়ন করা হয়, পরিকল্পনা করা হয়, সেটাই লজিক্যাল টপোলজি হয় আর কি। আর এই নেটওয়ার্ক ফিজিক্যাল নেটওয়ার্কের বাইরে দেখে আমরা এর ফিজিক্যাল টপোলজি বলে দিতে পারি, কারণ এটা দৃশ্যমান কাঠামো ভৌত অবস্থা আছে, কিন্তু লজিক্যালের কিন্তু ভৌত অবস্থাটা এটা বলে দিতে পারি না বা সেটা নাই। এরপরে চারটি প্রধান ফিজিক্যাল টপোলজি হচ্ছে স্টার, বাস, রিং, মেশ। আর দুটি প্রধান টপোলজি হচ্ছে এটার টপোলজি বাস এবং রিং টপোলজি। বাস টপোলজি, রিং টপোলজি, এটা হচ্ছে লজিক্যাল। এখন বাস টপোলজিতে দেখি বাসের মতো দুই সাইডে যেরকম মাঝে দিয়ে হাঁটার জায়গা থাকে এবং দুই পাশে হচ্ছে গিয়ে ডিভাইস গুলো বা সিটের মতো, সো এই কারণে এটা বাস টপোলজি নাম দেওয়া হয়েছে। এটা নকশায়ন এরকমই হয়, এটার কেন্দ্রীয় কোনো কম্পিউটার থাকে না, বরং দুই পাশে একটা কেবল চলে যায় এবং ওই দুই পাশে মূলত হচ্ছে গিয়ে বিভিন্ন ডিভাইস গুলো থাকে। এটা বাস টপোলজি। দেখেন এখানে ডিভাইস ওয়ান, ডিভাইস টু, ডিভাইস থ্রি, এই পাশে ফোর, ফাইভ, সিক্স, এরকম ভাবে এখানে দুইটা টার্মিনেটর আছে। ঠিক আছে, এইসব এটাই আর কি, এটা বাস টপোলজি। আর স্টার টপোলজিতে স্টারের মতো, তারকার মতো। ঠিক আছে, এটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী হাব বা একটা যন্ত্র বা একটা ডিভাইস থাকে, সেটা হচ্ছে হাব, এবং এইটা হচ্ছে গিয়ে বাকিগুলো মূলত নিয়ন্ত্রণ করে। এবং একটা কেন্দ্রীয় কম্পিউটারে যদি প্রবলেম হয় বাকিগুলোর প্রবলেম হয়, ঠিক আছে, সমস্যা হয়। এইভাবে মূলত স্টার আকৃতি থাকার কারণে এটা স্টার টপোলজি। এরপরে মেশ টপোলজি। মেশ টপোলজিতে কি হয়, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কোনো কম্পিউটার থাকে না, ডিভাইস থাকে না, কিন্তু এদের পারস্পরিক সবগুলোর সাথেই সবগুলোর মূলত হয় এবং প্রত্যেকে এখানে সর্বে সর্বা। ঠিক আছে, সেটা হয় গিয়ে মেশ টপোলজি। ঠিক আছে, এরপর আছে গিয়ে রিং টপোলজি। রিং হচ্ছে আংটির রিং এর মতো। ঠিক আছে, এখানেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার থাকবে না, কিন্তু কেবলিং সিস্টেম পারস্পরিক যুক্ত থাকবে এবং একটা লেআউট আসবে নয় রিং এর মতো, সংযোগ আছে ডিভাইস গুলো বা রিং এর লেআউট পাওয়া যাবে, সেটা হবে গিয়ে রিং টপোলজি। ঠিক আছে, এরপর হচ্ছে হাইব্রিড টপোলজি। একাধিক নেটওয়ার্কিং ডিভাইস, একটা নেটওয়ার্কিং ডিভাইসের মাধ্যমে উভয় প্রান্তে যখন একাধিক টপোলজি ব্যবহার করা হবে। ঠিক আছে, যেমন একটা নেটওয়ার্কিং ডিভাইস হাবের মাধ্যমে দেখা যাইতেছে স্টার টপোলজি আর রিং টপোলজিকে মূলত সংযোগ ঘটাইছে। সো এইভাবে কি হয়, একাধিক 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 টপোলজি মিলে আবার কি হাইব্রিড টপোলজি গঠন করে। ঠিক আছে, এরপর আছে গিয়ে ট্রি টপোলজি। ট্রি টপোলজি, ট্রিটা হচ্ছে কি ওই যে লেফ, একটু আসতেছি। আচ্ছা, ট্রি টপোলজি এটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা ডিভাইস থাকে এবং এটা হচ্ছে গিয়ে গাছের মতো, গাছের হচ্ছে গিয়ে শাখা প্রশাখার মতো, যে দেখা গেছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ইসের থেকে, একটা ডাল থেকে অনেকগুলো যে পাতা, লিফ। ঠিক আছে, যেমন এটাকে যদি আমি একটা মূল গাছ ধরি, শিকড়, সেটা হচ্ছে, আর এগুলো ডাল, এই ডিভাইস গুলো এটার থেকে, এটার অধীনে আবার এই যে আরো দুইটা ডিভাইস, এটার অধীনে আরো দুইটা ডিভাইস, এরকম ট্রি আকার রূপ পায়। ঠিক আছে, এবং পারস্পরিক সংযুক্ত থাকে, সেটা হচ্ছে গিয়ে ট্রি টপোলজি। আর এখন আসি গিয়ে প্রোটোকল। প্রোটোকলটা কি এবং হচ্ছে গিয়ে প্রোটোকলের অনেক ধরনের উপাদানগুলো কি। প্রোটোকলটা হচ্ছে গিয়ে প্রোটোকলটা হচ্ছে গিয়ে এই যে যে ডাটা এক স্থান থেকে আরেক স্থানে যাইতেছে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাইতেছে, ঠিক আছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে। তো এটা যাইতেছে, যাওয়ার অবস্থায় কিছু নিয়ম কানুন বা একটা সেট অফ রুলস করা হয়েছে, সেট অফ রুলস করা হয়েছে, সেট অফ রুলস করা হয়েছে। এই সেট অফ রুলসই হচ্ছে গিয়ে
সেট অফ রুলসই হচ্ছে গিয়ে প্রোটোকল। সেট অফ রুলসটা হচ্ছে গিয়ে প্রোটোকল। ঠিক আছে, অর্থাৎ এক ডিভাইস থেকে আর এক ডিভাইসে, এক স্থান থেকে আর এক স্থানে যে মূলত ডাটা ট্রান্সমিট হবে, ডাটা ট্রান্সফার হবে, আহ, সেটার জন্য পরিচয় নির্দেশিত যে নিয়ম কানুন আছে, সেট অফ রুলস আছে, কিভাবে যাবে, কোনটা যেতে পারবে কোনটা যাবে না, ঠিক আছে, বা এই যে যে বিষয়গুলো, সেটা হয়ে গিয়ে মূলত প্রোটোকল। তো প্রোটোকলে থাকে তিনটা উপাদান, মেইনলি আসলে প্রধান তিনটা উপাদান, সিনটেক্স থাকে, এরপরে সিমেন্টিক্স থাকে, এগুলো কি ফার্দার আপগ্রেডেশন করে জানতে পারবেন, শুধুমাত্র তিনটা যে উপাদান কি কি থাকে সেটা জানেন, ঠিক আছে। সো সিনটেক্স, সিমেন্টিক্স আর হচ্ছে টাইমিং, এই তিনটা, সিনটেক্স সিমেন্টিক্স আর টাইমিং। আর ঠিক আছে, আর এখন হচ্ছে নেটওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন লেয়ারে ব্যবহৃত যে প্রোটোকলগুলি, প্রত্যেকটার আলাদা আলাদা বিবৃতি এবং আলাদা আলাদা পারপাস আছে এই প্রত্যেকটা প্রোটোকলের, এবং কিন্তু প্রোটোকলের নামগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা জানতে হবে। এ নিয়ে ছোট এমসিকিউ আছে, ছোট প্রশ্ন আসতে পারে। শুধু এতটুকু জানেন, এইখানে আমি যে তালিকা করছি, এই তালিকাটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ারে, অর্থাৎ ওএসআই যে মডেল আছে, নেটওয়ার্কিং গড়ে তোলার, নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলার যে ওএসআই মডেল, ওএসআই মডেলের 7টা লেয়ার আছে, ঠিক আছে। 7টা লেয়ার, 7টা লেয়ারের মধ্যে 7টা লেয়ারের মধ্যে হচ্ছে কি একটা লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারে এই এই প্রোটোকল গুলো কাজ করে। এর মধ্যে শব্দ বলতে গেলে আসলে টেলনেট, বিজিপি, ডিএইচসিপি, ডিএনএস, এলডিএপি, এমজিসিপি, এনএনটিপি, এনটিপি, এফটিপি, টিএফটিপি, এসএনএমপি, প্রত্যেকটাকে ভালোভাবে জানা লাগবে। প্রত্যেকটাকে ভালোভাবে ধরে ধরে লিখে লিখে, এখানে কিন্তু কাজ হবে কি কি আপনার এমনি এমনি মাথায় থাকবে না, কাগজে লিখতে হবে, এই জিনিসগুলো লিখে এদের সম্পর্কে টুকটাক জানতে হবে, এবং টুকটাক গুগলিংও করবেন এবং বোঝারও চেষ্টা করবেন। শুধু একটা দুইটার ব্যাপারে যদি বলি, যেমন এই যে এফটিপি, এটা শব্দ আপনারা শুনছেন, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে পিওপি 3, আইএমপিপি, তারপরে এনএফএস, ঠিক আছে, বা টিসিপি আইপি, এগুলোর নাম শুনছেন আপনারা, ঠিক আছে। যেমন আমরা যে ইন্টারনেট ব্যবহার করতেছি, সেখানে কিন্তু যে প্রোটোকলটা ব্যবহার হয় ডাটা আদান প্রদানের জন্য, সেটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল, এই দুইটা। আর এফটিপি ফাইল ট্রান্সফার করি যদি এক ডিভাইস থেকে আর এক ডিভাইসে, তখন সেই ফাইল ট্রান্সফার প্রোটোকল এটা ব্যবহার করা হয়। আর এইচটিটিপি, এসএমটিপি, পিওপি 2, পিপি 3, এগুলি পিপির আরো দুইটা ভার্সন, পিপি 3 এস এটা আরেকটা ভার্সন, আইএমএপি, আইএমএপিএস, এনএফএস, এসএসএইচ, টিএলএস, এসএসএল, ওএনএস, ওএনসি, আরপিসি, আরটিপি, আরটিএসপি, এসটিপি, এক্সএমপিপি, এগুলা, ঠিক আছে। এর পরে ট্রান্সপোর্ট লেয়ার আছে। ট্রান্সপোর্ট লেয়ারে আবার এই যে এই 5টা উম, মূলত প্রোটোকল কাজ করে। টিসিপি ট্রান্সপোর্ট লেয়ারে, ইউডিপি, আর এসসিটিপি, ডিএস, ডিসিএস, ডিসিসিপি, আর আরএসভিপি। এর মধ্যে অনেক শব্দ আমার নিচেরও অনেকাংশেই নতুন জানা, বাট হচ্ছে ব্রিফলি জানতে হবে আমাদের। আইপি, আইসিএমপি ভার্সন 6, আইজিএমপি এবং এইচএসআরপি, এটা ইন্টারনেট লেয়ারে। এই 5টা মূলত এমসিকিউতে আসে, কোনটা কোন লেয়ারে কাজ করে, কোন প্রোটোকলটা, এবং প্রোটোকল সম্পর্কে 2-3 লাইন মৌলিক বেসিক জানলে হবে, ঠিক আছে। তখন এমনি মনে থাকবে, এবং এটা আপনাদের খাতায় লিখে লিখে মনে রাখতে হবে, এমনি এমনি মনে থাকবে না আসলে, নোট নিয়ে নিয়ে লিখে লিখে গুছিয়ে গুছিয়ে মনে রাখতে হবে। এরপর ডাটা লিঙ্ক দেখি, এআরপি, আর এআরপি, ইথারনেট, এফডিডিআই, ওএসআরপিএফ, ডিএইচ। যদি এটা মনে করেন যে পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ না, বাট এমসিকিউর জন্য, এই যে যে আপনার ভালোভাবে শেষ করবেন সেটার জন্য, আর যদি স্কিপ করতে চান, এই পার্টটুকুকে নেটওয়ার্ক প্রোটোকলের তালিকার এই 2-3 পাতা স্কিপ করতে পারেন, কারণ এখান থেকে ছোট দুই একটা প্রশ্ন আসবে, বড় কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। সো এটা বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু এমসিকিউ যদি ওই যে ফার্দার আপনি এনটিআরসি চিন্তা করেন, অন্যান্য জবের চিন্তা করেন, তখন ওইখানে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন চলে আসে, একটা দুইটা আসবেই। আর কনফিউজিং টাইপটা প্রশ্ন হবে এরকম, এবং আপনাকে কমপ্লেক্স টাইপের যদি 100 মার্কের যদি এমসিকিউ হয় এনটিআরসির পরীক্ষায়, তাইলে দেখবেন গিয়ে কিন্তু মনে করেন গিয়ে এর মধ্যে দেখবেন 40টাই কমপ্লেক্স রাখবে বা কনফিউজিং টাইপ রাখবে, ঠিক আছে। 40% বা 40টা 100-র মধ্যে কনফিউজিং টাইপ রাখবে, যাতে আপনি না পারেন, বা ম্যাক্সিমাম অ্যাডভান্স লেভেলের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তৈরি হয়েছে এই ব্যাপারে, বা হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি হয়েছে, এই ধরনের স্টুডেন্ট বা স্টাডি বা লার্নাররা ছাড়া ওই 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 ধাপে যেতে পারবে না, ওইটা ধরতে পারবে না, ওই ওই টাইপের কোশ্চেন গুলোর আনসার, ঠিক আছে। সো এটাও আপনাদের মাথায় রাখতে হবে, এই কারণে বিশেষ করে ডিটেলসে জানা জরুরি। এসটিপি, এনডিপি, এইচএসআরপি, আইজিপি, ইজিপি, ইআইজিআরপি, এগুলা। এরপরে টিসিপি/আইপি এবং ওএসআই প্রোটোকলের কাজ।
প্রোটোকল সুইট এটা একটু জানার চেষ্টা করি, অনেক কিছুর ইমেজ যুক্ত করতে পারি না সময় বিবেচনায়, বাট হচ্ছে আমরা একটু জানি, মূলত বোঝার চেষ্টা করি। প্রোটোকল কি সেটা আমরা আগে জানছি, যে যোগাযোগ ব্যবস্থায় বা ডাটা যে এক স্থান থেকে আরেক স্থানে যায় নেটওয়ার্ক গড়ে তোলার পরে, কিন্তু যাওয়ার পরে এইটা যে কি প্রক্রিয়ায় যাবে তার জন্য কিছু একগুচ্ছ নিয়ম কানুন দেওয়া হয়েছে, একগুচ্ছ নিয়ম সেট করে দেওয়া হয়েছে। এই একগুচ্ছ নিয়মটাই হচ্ছে ইনস্ট্রাকশনটা বা রুলসটাই হচ্ছে গিয়ে প্রোটোকল। আর প্রোটোকল সুইট হচ্ছে গিয়ে এরকম একাধিক প্রোটোকল, অর্থাৎ একগুচ্ছ প্রোটোকলের সমন্বয় আবার প্রোটোকল সুইট বলবো আমরা। ঠিক আছে, সো প্রোটোকল সুইট হচ্ছে কি একগুচ্ছ প্রোটোকলের সমন্বয়, যা কম্পিউটারে সম্মিলিত ভাবে উপস্থিত থাকে বা লোড হয়, যা কম্পিউটারে কি হয় সম্মিলিত ভাবে উপস্থিত থাকে বা লোড হয়। ঠিক আছে, উদাহরণস্বরূপ বলা যায় টিসিপি আইপি আলাদা আলাদা প্রোটোকল, টিসিপি আইপি আলাদা আলাদা প্রোটোকল। ঠিক আছে, এরা যখন সম্মিলিতভাবে কম্পিউটারে লোডেড অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলি, টিসিপি আইপি প্রোটোকল সুইট। এরপরে ডাটা লিঙ্ক কন্ট্রোল বা ডিএলসি। ডিএলসিটা কি, এই প্রোটোকলটা হচ্ছে আইবিএম উদ্ভাবিত। এই যে ওই যে একটা একটা করে এখন আমরা জানবো প্রোটোকল, ঠিক আছে, সবগুলো প্রোটোকল আমি এখানে, এই যে অনেকগুলো প্রোটোকল, প্রত্যেকটা যেগুলি বিবরণ দেয়া আছে আপনাদের বইতে, আমি এখান থেকে দেখে দেখে ছোট ছোট করে মৌলিক কথাগুলো এখানে নিয়ে আসছি। সো ডিএলসি, ডাটা লিঙ্ক কন্ট্রোল, এই প্রোটোকলটা কি আইবিএম উদ্ভাবন করছে, এটা জানবেন। এবং এটা এই সিস্টেমটা নেটওয়ার্কিং এর আর্কিটেকচার, এসএনএ, নেটওয়ার্ক সিস্টেমস নেটওয়ার্ক আর্কিটেকচার প্রোটোকল নামেও পরিচিত, এসএনএ নামেও পরিচিত। ডাটা লিঙ্ক কন্ট্রোল এই 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 প্রোটোকলটা আবার এসএনএ নামেও পরিচিত, অর্থাৎ সিস্টেম নেটওয়ার্ক আর্কিটেকচার, এসএনএ নামেও পরিচিত। ঠিক আছে, এসএনএ। ডাটা লিঙ্ক প্রোটোকলটা মূলত আইবিএম মেইন ফ্রেম এবং এইচপিজেড ডাইরেক্ট কার্টের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়। তাইলে এই ডিএলসি অথবা এসএনএ এই প্রোটোকলটা কোন কাজে ব্যবহার হয়? ডাটা, এটা আইবিএম এর মেইন ফ্রেম কম্পিউটার যেগুলা, এবং এইচপি জেড এর যে ডাইরেক্ট কার্ড আছে, কার্ডের মধ্যে যদি কমিউনিকেট করতে হয় তাহলে এই প্রোটোকলটা ইউজ করে ওইখানে। এটা মোস্টলি ইম্পর্টেন্ট, কোথায় ব্যবহার হয় এটা, আর কি কি এবং কারা তৈরি করছে, এই তিনটা তথ্য, কোথায় ব্যবহার হয়, কি কাজে ব্যবহার হয়, ঠিক আছে, এবং কারা তৈরি করছে। এরপর হচ্ছে অ্যাপল ম্যাকিনটশ কম্পিউটারের জন্য অ্যাপল টক, এই প্রোটোকল সুইটটা ডিজাইন করা হয়েছে। আরো কিছু তথ্য চিত্র এই জিনিসগুলো আমি এখানে ইনক্লুড করব ধীরে ধীরে, সময় বিবেচনায় পারি নাই। ঠিক আছে, সো অ্যাপল, কিন্তু এটা মৌলিক তথ্য। সো অ্যাপল ম্যাকিনটশ কম্পিউটারের জন্য এই প্রোটোকল সুইটটা ডিজাইন করা হয়েছে, কোনটা? অ্যাপল টক। অ্যাপল ম্যাকিনটশ কম্পিউটারের জন্য এই প্রোটোকল সুইটটা অ্যাপল টক এটা ডিজাইন করা হয়েছে। এরপর আইপিএক্স, ইন্টার নেটওয়ার্ক প্যাকেট এক্সচেঞ্জ, ইন্টারনেটওয়ার্ক প্যাকেট এক্সচেঞ্জ। ঠিক আছে, আইপিএক্স, আইপিএক্স, হ্যাঁ, আইপিএক্স। সো নোভেলের প্রধান লেয়ার প্রোটোকল হচ্ছে আইপিএক্স। নোভেল, নোভেলের প্রধান নেটওয়ার্ক লেয়ার হচ্ছে গিয়ে আইপিএক্স, যা নেটওয়ার্কের অ্যাড্রেসিং রুট নির্বাচন এবং সংযোগ সার্ভিস। কি হইলো, টাইম আউট হয়ে গেল নাকি? না, সবই তো ঠিক আছে। আচ্ছা দেখি। সো আইপিএক্স কি, ইন্টার নেটওয়ার্ক প্যাকেট এক্সচেঞ্জ। নোবেলের যে প্রধান নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল সেটা আইপিএক্স। ঠিক আছে, নোবেল এটা একটা কম্পিউটারের নাম। সো এটার জন্য হচ্ছে গিয়ে যে প্রধান নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল আছে সেটা আইপিএক্স, আর যা নেটওয়ার্কিং অ্যাড্রেসিং রুট নির্বাচন এবং সংযোগ সার্ভিস নিয়ে কাজ করে মূলত। এরপরে টিসিপি অবলিক আইপি। টিসিপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি মানে হচ্ছে গিয়ে ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, এই পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে উল্লেখযোগ্য প্রোটোকল সুইটটাই হচ্ছে গিয়ে কি, টিসিপি অবলিক আইপি। টিসিপি আইপি ইন্টারনেটের জন্য একটি অপরিহার্য উপাদান, এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম টিসিপি অবলিক আইপি। টিসিপি অবলিক আইপি এই প্রোটোকলটা ইন্টারনেটের জন্য একটা অপরিহার্য উপাদান, এবং এই প্রোটোকলটা ইন্টারনেটের জন্য ব্যবহার হয়। মোস্টলি ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ সব পরীক্ষার জন্য, প্রচুর প্রচুর আসছে এই পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আসে এটা। সো উদ্ভাবিত, সো এই পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে উল্লেখযোগ্য প্রোটোকল সুইটটাই হচ্ছে টিসিপি অবলিক আইপি। সো টিসিপি অবলিক আইপি, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর ইন্টারনেট প্রোটোকল, এটা ইন্টারনেটের জন্য একটা অপরিহার্য উপাদান। এরপর আসি এসএমবি, সার্ভার মেসেজ ব্লকস। এসএমবি, এসএমবি, সার্ভার মেসেজ ব্লক, সার্ভার মেসেজ ব্লকস। ঠিক আছে, এইটা কি কাজে? এই প্রোটোকলটা উইন্ডোজের যে ফাইল এবং প্রিন্ট শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয়। উইন্ডোজের ফাইল এবং প্রিন্ট শেয়ারিং এর জন্য তাহলে কোন প্রোটোকল সুইটটা ব্যবহার হয়, বা কোন প্রোটোকলটা ব্যবহার হয়? এসএমবি, সার্ভার মেসেজ ব্লকস, এসএমবি, এসএমবি, সার্ভার মেসেজ ব্লকস। এসএমবি প্রোটোকলটি উইন্ডোজ ফাইল এবং প্রিন্ট শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয়। এরপর আছে কি নেট বুই।
নেটবুই প্রোটোকলটা হচ্ছে আইবিএম উদ্ভাবন করছে ছোট আকারের নেটওয়ার্কের জন্য। নেটবুই কে উদ্ভাবন করছে? নেটবুই প্রোটোকলটা আইবিএম, ছোট আকারের নেটওয়ার্কের জন্য। এই প্রোটোকলটি রুটেবল না, রুট নির্দিষ্ট করা যায় না, ঠিক আছে। এবং হচ্ছে এই নেটওয়ার্কে ডাটা প্যাকেট, এই নেটওয়ার্কিং এ যে ডাটা প্যাকেট এক সেগমেন্ট থেকে এক সেগমেন্ট থেকে অন্য সেগমেন্ট অতিক্রম করতে পারে না। কোনটা? নেট বুই, ঠিক আছে, নেট বুই, ঠিক আছে এইটা। এরপর আসি টেলনেট। টেলনেট প্রোগ্রাম কোনো দূরবর্তী বা রিমোট কম্পিউটার লগ ইন করার সুযোগ করে দেয়, ঠিক আছে। এর ফলে কোনো ইউজার একটি কম্পিউটার বসে অন্য কোনো কম্পিউটার লগ ইন করতে পারে, ঠিক আছে। কার কার কারণে? এই টেলনেটের কারণে। ওই যে যে আমরা যে রিমোট অ্যাক্সেস করি সেই সময় প্রোটোকলটা ব্যবহার করা হয়। সো টেলনেট প্রোগ্রাম কোনো দূরবর্তী বা রিমোট কম্পিউটার লগ ইন করার সুযোগ করে দেয়। এর ফলে কোনো ইউজার কি হয়, কম্পিউটারে বসেই অন্য কোনো কম্পিউটার লগ ইন করতে পারে, ঠিক আছে। এই হলো। এরপর আসছে কি এফটিপি। এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল হচ্ছে গিয়ে কাউকে কোনো একটা সিস্টেম থেকে ফাইল বা ফাইল সমূহ অন্য কোনো সিস্টেমে কপি করার সুযোগ করে দেওয়া, সেটা হচ্ছে এফটিপি। টেলনেট প্রোগ্রামের মতো এক্ষেত্রে ইউজারকে দূরবর্তী কম্পিউটার পূর্ণাঙ্গ প্রবেশ অনুমোদন নিয়ে কাজ করতে হয় না, বরং এফটিপি প্রোগ্রাম ওই কি করে, ইউজারের প্রবেশ অনুমোদন সক্রিয় করে থাকে। তবে ফাইলে যথাযথ অ্যাক্সেস পেতে চাইলে আমাদেরকে সঠিক অনুমোদন নিশ্চিত করতে হবে। সো এফটিপি এক কথায় যে কোনো ফাইল, বড় আকারের ফাইল, ঠিক আছে, সেই ফাইল টাইপের জিনিসগুলো যদি এখন ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই, তাহলে এফটিপি প্রোটোকলটা হবে বেস্ট। এই প্রোটোকলটা যদি ব্যবহার করি তখন আমাদের দেখা গেছে যে ফাইল আদান প্রদানে বেশি সুবিধা পাবো, ঠিক আছে। সো প্রপার রাইট। এরপর হচ্ছে এসএমটিপি। এসএমটিপি এটাও খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও। এসএমটিপি যে আমরা যে ইলেকট্রনিক মেইল পাঠাই বা ইমেল পাঠাই, এটার জন্য এসএমটিপি এই প্রোটোকলটা ব্যবহার করা হয়। অর্থাৎ ইলেকট্রনিক মেইল আদান প্রদানের জন্য এসএমটিপি এটা ব্যবহৃত হয়। এর কর্মকাণ্ড ইউজারের নিকট অত্যন্ত পরিষ্কার থাকে। আসলে দৃশ্যের অন্তরালে এসএমটিপি কি করে, দূরবর্তী কম্পিউটার সংযোগ স্থাপন করে এবং অনেকটা এফটিপির ফাইল ট্রান্সফার প্রক্রিয়ার মতোই মেসেজ বা কার্ড কার্ড ট্রান্সফার করে থাকে। এসএমটিপি হচ্ছে ইন্টারনেট অন্যতম ব্যবহৃত একটা প্রোটোকল, ঠিক আছে, যা ইউজারের নিকট কি সমস্যাযুক্ত একটি প্রোটোকল নামে পরিচিত। ইউজারের কাছে তাহলে কি সমস্যাযুক্ত একটা প্রোটোকল নামে কোনটা পরিচিত? এসএমটিপি। এসএমটিপি। এরপরে এসএনএমপি কি? সিম্বল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল বা এসএনএমপি নেটওয়ার্কের স্ট্যাটাস বা অবস্থা সম্পর্কে বার্তা এবং নেটওয়ার্কে যদি কোনো কারণে সমস্যা সৃষ্টি হয় সে সম্পর্কিত রিপোর্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে পৌঁছে দেয় এই এসএনএমপি। সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এসএনএমপি। তাহলে আমি আবার বলি যে এসএনএমপির কাজ কি? সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। এসএনএমপি নেটওয়ার্কের স্ট্যাটাস, অবস্থা সম্পর্কে বার্তা এবং নেটওয়ার্কের যদি কোনো কারণে সমস্যার সৃষ্টি হয় সেটার মূলত মেসেজ থ্রোটা করে, রিপোর্টটা পাঠায় নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের নিকট। সো এজন্য এসএনএমপি কে ট্রান্সপোর্ট মেকানিজম হিসেবে ইউজার ডাটাগ্রাম বা ইউডিপি ইউজার ডাটাগ্রাম প্রোটোকলও ব্যবহার ব্যবহার করে থাকে বা এটা অভিহিত করে, এই নামে অভিহিত করে। এরপর আসি গিয়ে এনএফএস। এনএফএস বা নেটওয়ার্ক ফাইল সিস্টেম। এনএফএস নেটওয়ার্ক ফাইল সিস্টেম। নেটওয়ার্ক ফাইল সিস্টেমটা কি হয়? অ্যাকসেস প্রোটোকল। এটার উদ্ভাবক হচ্ছে গিয়ে সান মাইক্রো সিস্টেম। একে অপরের ডিরেক্টরি অ্যাক্সেস করার জন্য এনএফএস একাধিক পিসিকে সক্ষম করে তোলে। অর্থাৎ সান মাইক্রো সিস্টেম এটা উদ্ভাবন করছে। এবং হচ্ছে এটা দরকার হয় মূলত ডাইরেক্টরি অ্যাক্সেস করার জন্য ইন্টারনেটের মাধ্যমে। সো এই কাজের জন্য এনএফএস ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম স্কিম ব্যবহার করে। এবং এনএফএস সাধারণত বড় কর্পোরেট পরিবেশে যেমন ইউনিক্স ওয়ার্কস্টেশন টাইপের কম্পিউটারে মূলত ব্যবহার করা হয় তাদের ডাইরেক্টরি অ্যাক্সেস করার জন্য। নেটওয়ার্ক ফাইল সিস্টেম, এটা ফাইল সিস্টেম, নেটওয়ার্ক ফাইল সিস্টেম। এইগুলো। এরপর হচ্ছে আরপিসি। আরপিসি বা রিমোট প্রসিডিউর হচ্ছে অ্যাকসেস ফাংশন বা কোনো একটা অ্যাপ্লিকেশনকে অন্য পিসি বা সার্ভারের সাথে যোগাযোগ করতে সক্ষম করে তোলে। এটা একটা প্রোগ্রামিং এর ফাংশন, রিটার্ন কোড, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সাপোর্ট করার জন্য পূর্ব নির্ধারিত ভেরিয়েবল সুবিধা প্রদান করে এটা আমাদেরকে। এরপর টিএফটিপি। টিএফটিপিটা কি? সাধারণ ও সরল প্রকৃতির ফাইল ট্রান্সফার প্রোটোকল। তবে এই প্রোটোকলে ডাটা নিরাপত্তা প্রদানের বিষয়টি একেবারে অনুপস্থিত থাকে। ট্রান্সপোর্ট হিসেবে আহ, এটি ইউডিপি কে কাজে লাগিয়ে থাকে। টিএফটিপি এফটিপির মতোই একই কাজ করে, ঠিক আছে। পার্থক্যটা হইতেছে গিয়ে ট্রান্সফার, এটি
এর পার্থক্যটা হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট প্রোটোকল ব্যবহার করে থাকে। এরপরে টিসিপি, টিসিপি প্রোটোকল সুইট ইন্টারনেটের প্রোটোকল সুইটটা ইন্টারনেট ব্যবহারের জন্য তৈরি হইলো। এটা মূলত হলো ল্যান ম্যান ওয়ান এর মধ্যে ব্যাপকভাবে ব্যবহার হইতেছে। আর এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রোটোকল সুইট এবং অপারেটিং সিস্টেম, অর্থাৎ ইউনিক্স উইন্ডোজ লিনাক্স ম্যাকিনটস এই সব জায়গায়। ঠিক আছে, টিসিপি এটা। আর আইপি কি, নেটওয়ার্কের অভ্যন্তরে টিসিপি এবং বা ইউডিপি কর্তৃক সংযোগকৃত ডাটা প্যাকেটটাকে চলাচলের কাজটি সম্পন্ন হয় আইপি এই প্রোটোকলের মাধ্যমে। নেটওয়ার্কের রাউটিং এবং ডেস্টিনেশন ডিজাইন চিহ্নিতকরণের জন্য এই আইপি, নেটওয়ার্কিং এর রাউটিং এবং ডেস্টিনেশন ডিজাইন চিহ্নিতকরণের জন্য আইপি প্রতিটি ডিভাইসের জন্য একটা ইউনিক বা স্বতন্ত্র অ্যাড্রেস, যেটাকে বলা হয় মেশিন অ্যাড্রেস। ঠিক আছে, এই ম্যাক অ্যাড্রেস যেটাকে বলি আমরা। So এরপর হচ্ছে আইসিএমপি, অনেকগুলো আছে, পড়তে পড়তে শেষ হয়ে যাবে এখানে। ঠিক আছে, যাই হোক, বাট প্রত্যেকটা আমাদেরকে খুব ধৈর্য সহকারে এবং শব্দগুলোকে নাউন করতে হবে আমাদের নিজেদের কাছে, এবং প্রত্যেকটার কাজ বুঝে বুঝে একটু বুঝে বুঝে মনে রাখতে হবে। লিখলে খুব ভালোই হয় আসলে। এরপর হচ্ছে গিয়ে আইসিএমপি, আর নয় মনে থাকবে না, একই কথা, একা তো একই রকম। সো আইসিএমপি হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। সো ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকলটা এটা একটা প্রোটোকল বা সার্ভিস, যার মাধ্যমে কি করে সেন্ডার একটা ডাটা প্যাকেটকে রিসিভারের উদ্দেশ্যে পাঠালে যদি ওই প্যাকেট রিসিভ কোনো কারণে না পৌঁছায়, রিসিভারের কাছে না পৌঁছায়, তবে সেটি কেন যায়নি রিসিভার তার নির্দিষ্ট কারণ আইডেন্টিফাই করে সেন্টারকে জানানোর কাজটা করে এই আইসিএমপি। আবার রিপিট করি, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল বা আইসিএমপি। এই আইসিএমপি এই প্রোটোকলটা এমন একটা প্রোটোকল বা সার্ভিস যার মাধ্যমে সেন্ডার কোনো ডাটা প্যাকেট রিসিভারের উদ্দেশ্যে পাঠালে যদি ওই প্যাকেটটা রিসিভারে কোনো কারণে না পৌঁছায়, তবে সেটি কেন যায়নি রিসিভারে তার নির্দিষ্ট কারণ আইডেন্টিফাই করে সেন্ডারকে জানানো ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকলের কাজ আইসিএমপি এর কাজ। এরপর হচ্ছে গোফার। তো গোফার এইটাও এমন একটা টুলস যা মেনু চালিত ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারীকে সংরক্ষিত ডাটা গ্রুপ থেকে তার সার্ভার দ্রুত কমিউনিকেশন করতে পারে। এটার কাজ হচ্ছে এটা। এরপর হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই শব্দটা তো সবাই শুনছি, এইচটিটিপি, এটাও একটা প্রোটোকল সুইট। এবং এটা হচ্ছে ইন্টারনেটে দেখবো যে প্রত্যেকটা ওয়েবসাইট এবং ইন্টারনেটের প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে, এবং বিশেষ করে প্রত্যেকটা ওয়েবসাইটের শুরুতেই তো এটা থাকে www.https ক্লোন /www. ঠিক আছে, example.com, এই যে টাইপের শুরুর দিকে যেটা থাকে আর কি, মূলত ওই প্রোটোকলটা। হাইপারটেক্সট অর্থাৎ HTML দিয়ে তৈরি করা যে ওয়েব পেজগুলা, সেই ফাইলগুলোকে যদি আমি অ্যাক্সেস করতে চাই এবং করতে চাই, ঠিক আছে, কমিউনিকেট করতে চাই, সেটার জন্য HTTP এটা এই প্রোটোকলটা ব্যবহার করি। ঠিক আছে। আর ফিঙ্গারও এমন একটা টুল যার মাধ্যমে অনেক অন্যান্য হোস্ট বা ব্যবহারকারীর স্ট্যাটাস বা অবস্থা জানা যায়। পোস্ট অফিস প্রোটোকল, পিওপি, পোস্ট অফিস প্রোটোকল ব্যবহারকারী মেন ক্লায়েন্ট সফটওয়্যার এবং ইমেল সার্ভারের মধ্যে ইন্টারফেস প্রদান করে পোস্ট অফিস প্রোটোকল, পিওপি। এসএমটিপি তো আছেই, সেটা তো আদান প্রদানে হেল্প করে, পিওপিও। সো পপ ব্যবহার করে মেল সার্ভার থেকে মেল ডাউনলোড করা হয় এবং ব্যবহারকারী তার মেইল বক্স ব্যবস্থাপনার কাজটি সম্পন্ন করতে পারে পিওপি, পোস্ট অফিস প্রোটোকল এর মাধ্যমে। পিং প্যাকেট ইন্টারনেট গোফার, প্যাকেট ইন্টারনেট গোফার বা পিং হচ্ছে একটা ইউটিলিটি, প্যাকেট ইন্টারনেট গোফার বা পিং হচ্ছে একটা ইউটিলিটি যার মাধ্যমে একটি সিস্টেমে কোনো ব্যবহারকারী অন্যান্য হোস্টের অবস্থান নিরূপণ করতে পারে, হোস্ট থেকে কোনো মেসেজ পেতে কত সময় লাগে তা নির্ণয় করতে পারে। ঠিক আছে, এরপর এআরপি দেখি আমরা, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল এমন একটা প্রোটোকল, ঠিক আছে, যার মাধ্যমে আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেসে কনভার্ট বা অনুমোদন করা যায়। ঠিক আছে, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল এমন একটা প্রোটোকল যার মাধ্যমে আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেসে কনভার্ট। ঠিক আছে। আর আর এ আর পি এটা হচ্ছে রিভার্স, উল্টো। ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করবে। আর এআরপি এর উল্টো প্রায় এই প্রোটোকলটা এআরপি, আর এটার পূর্ণরূপ হচ্ছে রিভার্স অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এরপর ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, ইউডিপি।
ঠিক আছে, এটার হচ্ছে কি আসলে আমরা কি কি এবং কিছু বৈশিষ্ট্য জানি, দেখার চেষ্টা করি। ইউজার ডাটাগ্রাম প্রোটোকল এমন একটা প্রোটোকল যার মাধ্যমে আমরা কানেকশন লেস সার্ভিস পেয়ে থাকি। কানেকশনলেস সার্ভিস পাই কার মাধ্যমে? ইউডিপির মাধ্যমে। এই সার্ভিসে কোনো কিছু পাঠানোর আগে থেকেই সেন্ডার এবং রিসিভারের মধ্যে সংযোগ তৈরি করতে হয় না। এই সার্ভিসের সিকিউরিটি খুব কম, সার্ভিসের রিট্রান্সমিটের ব্যবস্থা নাই, সার্ভিসের ডাটা হারানোর সম্ভাবনা বেশি খুব, সার্ভিসটা খুব দ্রুত গতির। এই আর রিয়েল টাইম ট্রান্সফার প্রোটোকল বা আরটিপি, এই রিয়েল টাইম ট্রান্সফার প্রোটোকলটা হচ্ছে এমন প্রোটোকল বা সার্ভিস যার মাধ্যমে রিয়েল টাইম ডাটা ট্রান্সমিট করা যায়, তাৎক্ষণিক রিয়েল টাইম। আরটিপি রিয়েল টাইম ট্রান্সফার প্রোটোকল। এরপর আসি গিয়ে নেটওয়ার্ক টাইম প্রোটোকল, এনটিপি। এনটিপি এনটিপি নেটওয়ার্ক টাইম প্রোটোকল। ঠিক আছে, নেটওয়ার্ক টাইম প্রোটোকল হচ্ছে এমন একটা প্রোটোকল বা সার্ভিস যার মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেটে কানেক্টেড থাকা সকল সিস্টেমে একই টাইম প্রোভাইড করে। এই প্রোটোকলটার মাধ্যমে এনটিপি মোস্টলি ইম্পর্টেন্ট একটা নোটস নিয়ে নেবেন। এনটিপি কোন প্রোটোকলের মাধ্যমে মূলত বিশ্বের সারা বিশ্ব ইন্টারনেটে কানেক্টেড থাকা সকল ডিভাইস বা সকল সিস্টেমটা একই টাইম প্রোভাইড করতেছে আমাদের, কোন প্রোটোকলের জন্য বা কোন প্রোটোকলের সহযোগিতায়? এই এনটিপি সেশন ইনিশিয়েশন প্রোটোকল। সেশন, ঠিক আছে, সেশন ইনিশিয়েশন প্রোটোকলটা হচ্ছে যেটার মাধ্যমে ইন্টারনেট আমরা ভিওআইপি কল তৈরি করতে পারি বা ভিওআইপি কল করি। সেশন ইনিশিয়েশন প্রোটোকল, এসআইপি আর ভিওআইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এটা। আর পিওপি টু পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 2, এটা হচ্ছে কি এমন একটা প্রোটোকল বা সার্ভিস যার মাধ্যমে কম্পিউটার মেশিন থেকে আসা মেইলকে রিসিভ করা যায়। ঠিক আছে, মেইলকে রিসিভ করা যায়, সেটা হচ্ছে পিওপি টু। এরপর হচ্ছে গিয়ে পিওপি থ্রি পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3, এমন একটা প্রোটোকল বা সার্ভিস যার মাধ্যমে কম্পিউটার বা মেশিন থেকে আসা মেইলকে রিসিভ করা যায়। পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3, এই প্রোটোকলটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 2 এর একটা আপডেট ভার্সন মাত্র, ওই যে সময় বলেছিলাম আমি। এখন আসি ওএসআই মডেলের বিভিন্ন লেয়ারের কাজ। এটা একটা ইমেজ আমি যুক্ত করছি মূলত, ঠিক আছে, এবং কোন কোন প্রোটোকল কোন কোন লেয়ারে কাজ করে তাও এখানে গুছানো আকারে বলা আছে। একটু একটু জাস্ট মনে রাখবেন, লিখতে হবে, পড়তে হবে। এবং আমি বলে রাখি, কোনো কোনো বিষয়ের কোনো কোনো তথ্য আপনার এমনি একবার দুইবার পড়লে আপনি বুঝে যাবেন, মাথা থেকে যাবে বা ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। কিন্তু কিছু কিছু টপিক আছে আসলে আপনাকে গো থ্রু করতে হবে, ডিপ রিডিং করতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে মনে করেন গিয়ে স্ট্রংলি মূলত এটাকে স্লো লার্নিং করে নোট নিয়ে অনেকভাবে মূলত এটাকে করতে হবে, ওটার সাথে গেমিফিকেশনের মতো কাজ করতে হবে। এত সহসা আসবে না। আর একবার যখন আপনার মাইন্ডে চলে আসবে জিনিসগুলো, ওএসআই যেমন ওএসআই একটা টাইমে, এখন দেখেন আমাকে যদি জিজ্ঞাসাও করো ওএসআই কি আসলে, আমি কিন্তু একটা হলে দুই তিন লাইনেও বলতে পারবো, কারণ এটা নিয়ে আমি অনেক পড়ছি, টুকটাক পড়ছি যেটাই। সো ওএসআই হচ্ছে একটা নেটওয়ার্কিং এর মডেল, ঠিক আছে, যার 7টা লেয়ার আছে এবং 7টা লেয়ারও বিভিন্ন প্রোটোকল, 7টা লেয়ারে বিভিন্ন ধরনের প্রোটোকল কাজ করে এবং 7টা লেয়ারের মাধ্যমে মূলত একটা ডাটা, এবং এই প্রত্যেকটা লেয়ারের গুরুত্ব আছে এবং ডাটা এক স্থান থেকে আর এক স্থানে যে ট্রান্সমিট হয়, ঠিক আছে, রিকোয়েস্ট করতেছে, রেসপন্স করতেছে, সেশন ক্রিয়েট হইতেছে, সেগমেন্ট করতেছে, রিঅ্যাসেম্বল হইতেছে, প্যাকেট ক্রিয়েট করতেছে, প্যাকেট অ্যাসেম্বলি করতেছে, ফ্রেমস ইন্টারনেটওয়ার্ক হইতেছে, ফিজিক্যাল লেয়ারে কি হইতেছে, সেন্ডিং কেবল, রিসিভিং কেবল। এই যে দেখেন গিয়ে এই পূর্ণ ব্যাপারটা আপনারা এখানে এই যে একেবারে এক চিত্রের মধ্যে অনেকটা বুঝতে পারবেন যে আসলে এই প্রত্যেকটা লেয়ার পার হয়েই মূলত ডাটা এক স্থান থেকে আরেক স্থানে যায়, অর্থাৎ আপনার ডিভাইস থেকে সার্ভারে, সার্ভার থেকে আপনার এখানে। ঠিক আছে, এনকোডিং ডিকোডিং এনক্রিপশন কোথায় কি হয়, কোন কোন প্রোটোকলটা করে। ঠিক আছে, একেবারে বলতে গেলে একই রকম কুরিয়ার সার্ভিসের মতো বা পোস্ট অফিসে যে মেইল গুলোই করতে হয় সেটার দিকে ইমাজিন করবেন। আসলে এইভাবে কিন্তু কম্পিউটার কন্টিনিউয়াসলি একেবারে ধারাবাহিকভাবে কাজ করে যাইতেছে, আমরা কিন্তু ব্যাপারটা ইমাজিন করার চেষ্টা করি না। যাই হোক, আমাদের ধাপে ধাপে এই জিনিসগুলো জানতে হবে, কি কি লেয়ার আছে এবং আসলে কি কি, এবং প্রত্যেকটা লেয়ার গুরুত্ব কি আসলে আমরা এগুলোও জানবো। সবগুলো লেয়ারই ঠিক আছে, প্রত্যেকটা লেয়ারের কাজ কি কি রকম কি এবং বিশেষত্ব কি। ঠিক আছে, বেশি গুণ বেশি মানে নাই, এই 7টা লেয়ারের সংক্ষিপ্ত বিবরণ একেবারেই। আমি ওএসআই মডেল এবং হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং এর যে টপোলজি এবং প্রোটোকল, এই এই দুইটা এই দুইটা টপিকের উপরে প্রায় অনেক বড় বড় বই আছে। ঠিক আছে, নেটওয়ার্কিং এ নিয়ে লেখা রেফারেন্স হিসেবে। সো আমরা দেখি ওএসআই রেফারেন্স মডেল, এটার লেয়ার হচ্ছে 7টা। প্রথম লেয়ারটা হচ্ছে কি এইভাবে নিচ থেকে উপরের দিকে গেলে বোঝা সুবিধা, ঠিক আছে, কিন্তু এখানে আমি লিখছি অন্যভাবে। সো অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক আর ফিজিক্যাল লেয়ার। শুরুটা হয় গিয়ে ফিজিক্যাল লেয়ার দিয়ে, তারপর ডাটা লিঙ্ক, তারপরে নেটওয়ার্কে, তারপর ট্রান্সপোর্টে, সেশনে, প্রেজেন্টেশনে উপস্থাপন করা, এরপর অ্যাপ্লিকেশনে যে লেয়ারটায় অ্যাপ্লিকেশন যে পায়। এখন দেখি এগুলির মডেলটার আবার প্রত্যেকটা লেয়ারেরই কিছু বিবরণ দেই। প্রথম ধাপে ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ার এখানে একটু ভুল হয়ে গেছে। তো ফিজিক্যাল লেয়ার হচ্ছে গিয়ে ওএসআই মডেলের একেবারে প্রথম লেয়ার,
যা কিনা সর্বনিম্ন অবস্থান করে, এবং এর নাম থেকে আমরা কিছুটা হলে আন্দাজ করতে পারবো যে আসলে এই লেয়ারটা কি কাজ করে। ফিজিক্যাল মানে কি, এই লেয়ারে হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং এর ডাটা যে পাঠাবে, পাঠানোর যে ফিজিক্যাল যে ডিভাইস গুলা থাকবে এইখানে এই লেয়ারে থাকবে সব। ঠিক আছে, এবং এই লেয়ারে ধরতে গেলে এই যে দেখেন ফিজিক্যাল লেয়ারে প্রথম কি থাকে, কেবলিং থাকবে, কানেক্টর থাকবে। এটা হচ্ছে সেন্ডিং কেবল, এটা হচ্ছে রিসিভিং কেবল। এই যে কোড আকারে, এই যে ডাটা ডাটা, এই কোড আকারেই তো বাইনারি কোডেই তো যায়, তাই না? এবং যায় কোন মাধ্যমে, ফাইবার অপটিক কেবল। এখানে মাধ্যম, এখানে কোনো ধরনের কোনো হচ্ছে কি ওই প্রোটোকল নাই। এটা মাধ্যম কি, তারবিহীন বলতে ফাইবার অপটিক মাধ্যম, ওইটা আর কি। সো দুইটি ফিজিক্যাল ডিভাইসের মধ্যে সম্পর্ক স্থাপন করে এই ফিজিক্যাল লেয়ারটা। এই লেয়ারে ডাটা 0 1 এই রূপান্তর করে থাকে। এই লেয়ারে রূপান্তর হয়, অর্থাৎ বাইনারিতে কনভার্ট হয়। এই লেয়ারে ব্যবহৃত যে ডিভাইস গুলো আছে, এই লেয়ারেই মূলত ফিজিক্যাল, এই লেয়ারে ব্যবহৃত হয় এই যে এই ধরনের ডিভাইস গুলা। সুইচ ব্যবহার হয়, হাব ব্যবহার হয়, টুইস্টেড পেয়ার, আর নয় ফাইবার অপটিক, আর নয় কোঅ্যাক্সিয়াল, যে কোনো একটাই তিনটার থেকে। ঠিক আছে, হয় সুইচ ব্যবহার হবে আর নাহলে হাব ব্যবহার হয়, আবার এমন আছে সুইচ হাব দুইটাই ব্যবহার হয়, যেটাই হোক আর কি। সো এইগুলি মনে রাখবেন কোনটা কোন লেয়ারে আর কি। বুঝে যদি মনে রাখতে পারেন সত্যিকার অর্থে আপনার কাছে ইজি হবে। পূর্ণরূপে বাস্তব জীবনে কল্পনা করবেন। হ্যাঁ, ফিজিক্যাল আর ফিজিক্যাল কানেক্টিভিটি এখানে কেবলিং এর অবশ্যই থাকবে। এরপরে এক কেবল থেকে আরেক কেবলে যাবে, কেবলের মধ্যে দিয়ে যে ডাটাটা হবে গিয়ে ফাইবার অপটিক কেবলের মধ্যে ডাটাটা ট্রান্সমিট হয় বাইনারি পদ্ধতিতে, বাইনারিতে রূপান্তর হবে 0 আর 1 এর মাধ্যমে। ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে এর মাঝে আবার হাব আর সুইচেরও আসার দরকার আছে। ঠিক আছে, এবার ফাইবার অপটিক কেবল ব্যবহার না করলে টুইস্টেড পেয়ার, টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার না করলে কোএক্সিয়াল কেবল, এরকম। এরপর আসি দ্বিতীয় ধাপ, হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। এটার একটি ইমেজটা দেখে আসি। ডাটা লিঙ্ক লেয়ারে কি হয় এসে, এখানে থাকে গিয়ে ফ্রেমস আর ইন্ট্রা নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য রাউটার, অর্থাৎ ইথারনেট কানেকশন আর ওয়াইফাই, এই দুইটার একটা থাকে। এই ফ্রেমের মাধ্যমে হচ্ছে গিয়ে ডাটা লিঙ্ক লেয়ার এসে ইথারনেট বা ওয়াইফাই এই থ্রুতে মূলত ডাটাটা অন্য লেয়ারের উদ্দেশ্যে বা নেটওয়ার্ক লেয়ারের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং নেটওয়ার্ক লেয়ারে যাওয়া হয় আর কি। সো ডাটা লিঙ্ক লেয়ারের মডেলের দ্বিতীয় লেয়ার হচ্ছে ওএসআই মডেলের দ্বিতীয় লেয়ারটাই হচ্ছে গিয়ে এই যে ডাটা লিঙ্ক লেয়ার। আর ডাটা লিঙ্ক লেয়ার অনেকটা নেটওয়ার্ক লেয়ারের মতোই কাজ করে থাকে আসলে। নেটওয়ার্ক লেয়ারটা কি করে, ডাটা ট্রান্সফার করে থাকে একই নেটওয়ার্কের বাইরে, কিন্তু ডাটা লিঙ্ক লেয়ারটা কি করে, ডাটা প্যাকেট ট্রান্সফার করে থাকে একই নেটওয়ার্কের ভিতরে। ডাটা লিঙ্ক লেয়ার মূলত নেটওয়ার্ক লেয়ারের থেকে ডাটা প্যাকেট নেয় এবং ডাটাগুলোকে ছোট ছোট আকারে ভাগ করে দেয়, যেটাকে বলা হয় ফ্রেম। তো ডাটাকে যখন ছোট ছোট আকারে ভাগ করা হয়, যেখানে লেখা ছিল ফ্রেমস, সো ছোট ছোট আকারে যে ভাগ করে, ঠিক আছে, ভাগ করে দেয়, সেটা হচ্ছে গিয়ে ফ্রেম বলা হয়। ঠিক আছে, সো নেটওয়ার্কের লেয়ারের মতো এটা একটা ডাটা প্রবাহ, ডাটা নিয়ন্ত্রণ ও কন্ট্রোলও করে থাকে আসলে। ডাটা প্রবাহ, ডাটা নিয়ন্ত্রণ ও কন্ট্রোল করে থাকে। আর ওএসআই মডেলের তৃতীয় লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। এই লেয়ারের সাহায্যে কি হয়, দুটা ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সহজে ডাটা ট্রান্সফার করা যায়। নেটওয়ার্ক লেয়ার ডাটা ট্রান্সমিশন লেয়ার থেকে প্রাপ্ত যে ডাটা, নেটওয়ার্ক লেয়ারটা কি করে, নেটওয়ার্ক লেয়ার যা পাইছে ডাটা ট্রান্সমিশন লেয়ার থেকে, অর্থাৎ এই ডাটা লিঙ্ক লেয়ার থেকে এ যা পাইছে সেটা প্যাকেট আকারে কি করে, এই আইপি, আইসিএমপি বা আইপি সেক, এটার মাধ্যমে প্যাকেটটার অ্যাসেম্বলি করে। যে প্যাকেটটা বেশি এলোমেলো থাকলে এই প্রোটোকলের মাধ্যমে সে কি করে, এখানে আইনা অ্যাসেম্বল করে। অ্যাসেম্বল করার পরে আবার এখানে এই যে ট্রান্সপোর্ট লেয়ার আইনা সেগমেন্টেশন করে, আরো ভাগ ভাগ করে সেগমেন্টেশন, এরপর টিসিপি বা ইউডিপি এর মাধ্যমে গিয়ে আবার রিঅ্যাসেম্বল করার জন্য এই পাশে পাঠিয়ে দেয়। এইটা আবার সেশন লেয়ারে যে সকেট, এই যে কম্পিউটারে যখন সকেট সেশন হয়, এইখান থেকে গিয়ে আবার এই যে সার্ভার এখানে জমা থাকে। এই ধাপগুলো আসলে একে একে জানবেন, এগুলি বুঝে বুঝে ধরে ধরে পড়তে হবে আসলে, এগুলো কেননা খুবই বাস্তব ভিত্তিক। সো এইবারে ছোট ছোট কি করে, প্যাকেটে বিভক্ত করে পুনরায় এই প্যাকেটগুলোকে রিঅ্যাসেম্বল করে রিসিভার ডিভাইসে প্রেরণ করে। নেটওয়ার্ক লেয়ারে ডাটা ট্রান্সমিশন, গ্রাহকের কাছে ডাটা পৌঁছানোর জন্য সবচেয়ে বেস্ট ফিজিক্যাল পাথ ব্যবহার করে থাকে, এটাকে আমরা রাউটিং পাথও বলে থাকি। এরপর ট্রান্সপোর্ট লেয়ার, চতুর্থ এই লেয়ারটা হচ্ছে কি ট্রান্সপোর্ট লেয়ার। এই লেয়ারকে ওএসআই মডেলের হার্ট বলা হয়। এটা মোস্টলি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ওএসআই মডেলের হার্ট বলা হয় কি কে, ট্রান্সপোর্ট লেয়ার। সো এই লেয়ারের মূল কাজটাই হচ্ছে কি, দুটো ডিভাইসের মধ্যে এন্ড টু এন্ড কমিউনিকেশন করে থাকে। সো এই লেয়ারটি সাধারণত দুইটা ডিভাইসের মধ্যে প্রেরণকৃত ডাটা প্যাকেটগুলো সঠিক ক্রম, ডুপ্লিকেট রোড, সঠিক ডাটার উপস্থিতি নিয়ে কাজ করে থাকে। এমনকি ডাটা প্রেরণ সহজ করার জন্য বড় ডাটা প্যাকেটকে ছোট ছোট প্যাকেট আকারে ভেঙে ছোট ছোট প্যাকেট আকারে তৈরি করে এবং সেই ক্ষুদ্র প্যাকেটগুলোকে পুনরায় জোড়া লাগিয়ে দুইটা ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশন সম্পন্ন করে। এই ট্রান্সপোর্ট লেয়ার ডাটা প্যাকেটের প্রবাহ নিয়ন্ত্রণ এবং ভুল ত্রুটিগুলো নিয়ন্ত্রণ করে থাকে। দেখেন আপনারা যখন ফাইল ডাউনলোড করেন দেখবেন না কত কত কেবি কেবি করে ডাটা ট্রান্সমিট হইতেছে। ওই কেবি কেবি বা এমবি এমবি এইগুলো কিন্তু এক একটা প্যাকেট, ওইগুলি আবার প্যাকেজ করে। ঠিক আছে, সো অনেকগুলো বুঝবেন আসলে জিনিসগুলো। এরপর হচ্ছে সেশন লেয়ার, সেশন লেয়ার পর প্রেজেন্টেশনের পর অ্যাপ্লিকেশন লেয়ার। তো সেশন লেয়ারটা কি, ওএসআই মডেল পঞ্চম লেয়ার এটা।
সেশন লেয়ার, এই লেয়ার প্রধান কাজ হচ্ছে সেন্ডার বা রিসিভারের মধ্যে একটা সুষ্ঠু সংযোগ স্থাপন করবে। ডাটা কোন প্রাপককে ডাটা পাঠানোর সময় সেই সংযোগ কন্ট্রোল করা এবং প্রয়োজনে সেই সংযোগ বিচ্ছিন্ন করা ইত্যাদি কাজ ওই সেশন লেয়ার করবে। দুটি ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন বন্ধ হওয়ার মধ্যকার সময়টিকে বলা হইবে সেশন। অর্থাৎ দুইটা ডিভাইস কানেকশন হয়েছে, সংযোগ স্থাপন করছে, বন্ধ হয়েছে, এর এর মুহূর্তের টাইমটুকুকে বলা হবে সেশন। সেশন লেয়ার সিনক্রোনাইজের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেশন লেয়ার কিসের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে? সিনক্রোনাইজ। তো যদি সেশন লেয়ারে কোনো বড় ডাটা ট্রান্সফার করতে চায় তবে সেই ডাটাকে ছোট ছোট ভাগ করে এবং একটি চেক পয়েন্ট ব্যবহার করে ধারাবাহিকভাবে প্রেরণ করে থাকে। প্রেজেন্টেশন লেয়ার কি? প্রেজেন্টেশন লেয়ার, ঠিক আছে, এই লেয়ারের কাজ হলো ডাটা প্রেজেন্ট করা, ডাটা ফরম্যাট পরিবর্তন করে নেটওয়ার্ক এবং পিসি এর মধ্যে সুষ্ঠু যোগাযোগ স্থাপন করতে সাহায্য করা। আরো মূল দাগে যদি বলি তাহলে এটাকে ডাটার কোডকে ট্রান্সলেশন করবে, অনুবাদ করবে, আর ডাটাকে কনভার্সন করবে, কম্প্রেশন করবে এবং ডাটা প্রোটেক্টেড করার জন্য এনক্রিপশন এবং ডিক্রিপশন এই কাজগুলো এই লেয়ারটাতে হবে প্রেজেন্টেশনের। এরপরে সর্বশেষ লেয়ারে আসবে গিয়ে যে প্রাপক প্রান্তর যে অ্যাপ্লিকেশন লেয়ারটা, সেইটা ওএসআই মডেলের এটি সর্বশেষ এবং সপ্তম লেয়ার। এই লেয়ারটি ব্যবহারকারী এবং নেটওয়ার্ক সার্ভিসের মধ্যে একটা দৃশ্যমান ইন্টারফেস হিসেবে কাজ করে থাকে, যাতে একজন ব্যবহারকারী সহজে ডাটা অ্যাক্সেস করতে পারে। অ্যাপ্লিকেশন বলতে সফটওয়্যার বা প্রোগ্রামকে বোঝায়, অর্থাৎ ওয়েব ব্রাউজার, ইমেল ক্লায়েন্টের মতো সফটওয়্যার এই অ্যাপ্লিকেশনগুলো। মাইক্রোসফট আউটলুক একটা ইমেল ক্লায়েন্ট, মোজিলা থান্ডারবার্ড একটা ইমেল ক্লায়েন্ট, ওয়েব ব্রাউজার কি ক্রোম, ফায়ারফক্স, এইগুলো এই সফটওয়্যারগুলো। সো এই অ্যাপ্লিকেশনগুলো ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন লেয়ারের উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা ব্রাউজারে যখন যাই তখন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার আমরা কাজ করি। এই লেয়ারের কাজ হলো ইউজার ব্যবহৃত অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলোর সাথে কমিউনিকেশন করে সার্ভিস প্রদান করা। এই অ্যাপ্লিকেশন লেয়ারে ব্যবহৃত প্রোটোকলগুলো হচ্ছে এই কয়টা: টেলনেট, টিএফটিপি, এফটিপি, ডিএইচসিপি, ডিএনএস, পিওপি, এসএমটিপি, এইচটিপি, আইএমএপি ইত্যাদি। আর এই লেয়ারে বিশেষ করে যে কাজগুলো হয়, ডাটাবেজ অ্যাক্সেস করা, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করা, ইমেল করা, ফাইল ট্রান্সফার করা, রিমোট ফাইল বা ডিভাইস অ্যাক্সেস করা। এরপর আসে কি আইপি অ্যাড্রেসের ফরম্যাট। এইটা জাস্ট এতটুকু জানবেন, এখানে আরো কিছু ক্লাসগুলোর বিবরণ নিয়ে এবং অন্যান্য অনেক কিছু নিয়ে আরেকটা ক্লাসে আলোচনা হইবে। এখানে শুধু এতটুকু জানেন আইপি অ্যাড্রেসটা কি এবং আইপি অ্যাড্রেসের ফরম্যাট। শোনেন, আইপি অ্যাড্রেসটা হচ্ছে কি ইউনিক একটা অ্যাড্রেস, ইউনিক একটা স্বতন্ত্র একটা ইউনিক আইডেন্টিফাই করা একটা নাম্বার, ঠিক আছে। যেমন ধরেন গিয়ে যে 192.168, এটা কি আপনার নেটওয়ার্কিং ডিভাইসের প্রায় বলতে গেলে টেন্ডার, এটা কি আইপি অ্যাড্রেস না? প্রায় টেন্ডার আউটার এই আইপি অ্যাড্রেসটা হয়, মানে ইউনিক। এটার মাধ্যমে আপনি আপনি ওই ডিভাইসটাকে আইডেন্টিফাই করতে পারবেন। আপনার যেরকম বাবা মা ইউনিক একটা নাম দিয়ে দিছে, রুবেল, অন্তু, ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে বিজন, ঠিক আছে, নাজিম, এই যে এরকম করে। সো এরকমই আইপি অ্যাড্রেস আছে প্রত্যেকটা ডিভাইসের, কিন্তু আমরা মূলত হচ্ছে গিয়ে ডিভাইসের তো বিভিন্ন নামকরণ দিই, কিন্তু হিডেনলি আইপি অ্যাড্রেস দিয়ে মূলত যত সময় কমিউনিকেট করে ইন্টারনেটে আপনার ডিভাইসটার ওই অ্যাড্রেসটাই, আইপি অ্যাড্রেসটাই তার পরিচিতি, ঠিক আছে। সো এরকম আইপি অ্যাড্রেসিং করার জন্য তো ইউনিক করার জন্য বিভিন্ন শ্রেণীকরণ করা হয়েছে মূলত, ঠিক আছে, ক্লাসিফাই করা হয়েছে। এই আইপি অ্যাড্রেসটাকে এরকম পাঁচটা ক্লাসিফাই করছে, এর মধ্যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। এই প্রথম শ্রেণীর তিনটা আইপি অ্যাড্রেস এ বি সি, এটাকে আমরা বলি পাবলিক বা বাণিজ্যিক নেটওয়ার্কে ব্যবহার করি, ঠিক আছে, পাবলিক বা বাণিজ্যিক আইপি অ্যাড্রেস এটা বলি আর কি। প্রথম তিনটা, এই যে তিনটা, এই এতটুকু তথ্যই জানেন আইপি অ্যাড্রেস, এবং আইপি অ্যাড্রেসে আরো কিছু ফরম্যাট আছে যেটা আমরা আগামী ক্লাসে জানবো, এবং সাবনেট মাস্ক এ নিয়ে কিছু জানার চেষ্টা করব, ওইখানে প্র্যাকটিক্যাল কিছু কাজও আছে, ঠিক আছে। আর এই জিনিসগুলো দরকার হয় যখন আমরা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক কনফিগার করি, আমাদের কিন্তু আইপি অ্যাড্রেসিং গুলো ফরম্যাটিং করতে হয়, ঠিক আছে। এরপরে আসবো, পরের চ্যাপ্টার আছে মৌলিক নিরাপত্তা, এরপর ইন্টারনেট অফ থিংস। তাহলে আমাদের এই বিষয়টা প্রায় শেষ। এই বিষয়ে সবগুলো চ্যাপ্টারই কভার করা হইলো। তো আমি হচ্ছে কি আজকে এই পর্যন্তই রাখবো।